কাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আর আজ ছাত্র উপদেষ্টা যারা ছিলেন দুজন পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন তারা আলোচনায় আছে কোথা থেকে নির্বাচন করবেন। নানা জল্পনা কল্পনা চলছে, দু একদিনের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে বা কালকেই পরিষ্কার হতে পারে। এছাড়া যে রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রার্থী ঘোষণা করেছে তাদের জমজমাট প্রচার প্রচারণা চলছে। একে অন্যের বিরুদ্ধে আক্রমণ, পাল্টা আক্রমণ, কথার যুদ্ধ সেটি তো চলছেই। কেউ মিষ্টি মিষ্টি কথা বলছেন, কেউ তির্যক আক্রমণ করছেন। সব মিলিয়ে রাজনীতির হালচাল নিয়ে কথা বলতে চাই আরআইসিএল স্টিল গণতন্ত্রের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন যারা মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, স্বাগত আপনাকে। আর সর্বডানে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, স্বাগত আপনাকেও। তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। পদত্যাগের আগেই গুঞ্জন ছিল বা তারাও বলেছেন কোথা থেকে ইলেকশন করতে চান। কোনো কিছু আপনার কাছে পরিষ্কার হয়েছে কিনা যে তারা কোথা থেকে নির্বাচন করবেন? তাদের সামনের যাত্রা কেমন হতে পারে? মাহফুজ অবশ্য এর আগে এইভাবে বলেন নাই, মানে একেবারে নির্দিষ্ট করে যে তিনি নির্বাচন করবেনই। তবে আসিফ মাহমুদ বলেছিলেন যে তিনি নির্বাচন করবেন, তার নির্বাচন ইচ্ছা আছে। তারা পদত্যাগ করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই পদত্যাগটা অত্যন্ত দেরিতে করলেন। এমনকি পদত্যাগের পরে জানানো হয়েছে যে তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর, তফসিল ঘোষণার সাথেই। তো এইরকম একটি অদ্ভুত পদত্যাগও কিন্তু বেশ মজার ব্যাপার। মানে তফসিল ঘোষণা যদি পিছিয়ে যায় ধরেন 7 দিন, তাহলে ওনারা আবার 7 দিন থাকবেন, প্রটোকলও পাবেন, সবই পাবেন। তার মানে একেবারে তফসিল ঘোষণার সাথে তারা পদ থেকে নেমেই পদযাত্রা শুরু করবেন নির্বাচনের জন্য। এই জিনিসটি সঠিক হয় নাই। সাধারণত মানুষ এই বিষয়গুলিকে স্বাভাবিকভাবে দেখে না। তারা মনে করে যে ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করে তারপরে তারা আবার নতুনভাবে ক্ষমতার জন্য এসে দাঁড়িয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিকভাবে তারা আরো উপকৃত হতেন যদি আরেকটু আগে সময় পেতেন, যেমন নাহিদ পদত্যাগ করেছিলেন। তাতে করে তাদের দুটি সুবিধা হতো। একটি হলো তারা একটা আস্থা ও বিশ্বাস তৈরি করতে পারতেন যে তারা শুধু ক্ষমতার জন্য করছেন না, তারা আসলে ক্ষমতা ছেড়ে দিয়ে রাজনীতিতে আসলেন, যেটা নাহিদ করেছে। আর আরেকটি হতো যে তাদের সঙ্গে জনগণের সম্পর্ক অনেক দ্রুত তৈরি হতো। এখন তারা এলাকায় যাবেন, আগে তো তারা প্রোটোকল ছাড়া, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তারা তো মুভ করেন নাই, কিন্তু এখন তো তারা যাবেন একেবারে সাধারণ মানুষ হয়ে, সাধারণ মানুষের কাছে। ফলে এই কাজটা আর আগে থেকে করলে ভালো হতো। তবে এটা তো নতুন প্রজন্ম, তারা নতুন প্রজন্মের মানুষ, তারা হয়তো এইভাবেই ভবিষ্যতে নির্বাচন করবেন, বা এটাই হয়তো তাদের রাজনীতি। তাদের গন্তব্য কি? তাই এনসিপিতে যেতে পারেন না কি হতে পারে? স্বতন্ত্র না বিএনপিতে যাবেন? প্রথম গন্তব্য হচ্ছে তারা নির্বাচন করবেন, এই কথা তো তারা বলেছেন। দ্বিতীয় গন্তব্য হচ্ছে তারা নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর তৃতীয় গন্তব্য হচ্ছে তারা কোন দলে যাবেন। হিসাব ঠিক মতো হলে তো এনসিপিতেই যাওয়া উচিত, কিন্তু এনসিপিতে তারা যাবেন কি না এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আমরা তাদের কথার মধ্যেই লক্ষ্য করি। আবার ওই 2 আসনে প্রার্থী দেয়নি এনসিপি। হ্যাঁ, তারা দেন নাই, কারণ জায়গাটা খালি রেখেছেন। তারা হয়তো আশা করছেন যে এরা যদি দাঁড়ান তাহলে তাদের প্রতি একটা সম্মান হয়তো তারা জানাবেন, কারণ তারা তো তরুণদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছিলেন। কিন্তু ভুল হবে যদি কোনো বৃহৎ দল, সেটা জামাতে ইসলাম হোক কিংবা বিএনপি হোক অথবা অন্য কোনো দল হোক, তাদেরকে ওই দলের ব্যানার অফার করে। এটা করলে তাদের জন্য ভুল হবে যারা পদত্যাগ করেছেন, আর ওই দলের জন্য ভুল হবে। দলকে মনে হবে যে তারা উপদেষ্টাদেরকে দ্রুত নিয়ে এক ধরনের সুবিধা পাওয়ার চেষ্টা করছেন, মানে দুর্বল মনে হবে দলগুলিকে যদি তারা এককভাবে তাদেরকে নিয়ে নেন, কারোর সাথে অ্যালায়েন্স না করে শুধু এই দুইজনকে টেনে নেন তা কারো কাছে, তাহলে মনে হবে যে তারা আসলে এক ধরনের দুর্বলতা রয়েছে তাদের। আর যদি মানে তারা নিজেরাই যান তাহলে তাদের জন্য নিজেরা গেলে তো তাদেরকে পছন্দ করে গিয়ে চাইতে হবে, সেই চাওয়ার জায়গাটি আবার তাদেরকে দুর্বল মনে হবে, নিজেরা হারিয়ে যাবে, নিজেদের জেতার অবস্থা নাই, তাদেরকে এখন ওই পুরনো রাজনীতির আশ্রয়ে থেকে জেতার চেষ্টা করতে হচ্ছে। তাদের গেলে নতুন দলে যেতে হবে যদি তারা যান, তাদের কথার যে গুরুত্ব সেটা রক্ষা করার জন্য। কিন্তু ধরেন এখন যদি তারা বিএনপি অথবা জামাতে যান, তাহলে তাদের জন্মের আগে রাজনৈতিক দলে যাচ্ছেন কেন? এই কারণে যে ওই দলগুলি শক্তিশালী, এবং জামাত তো নিতে পারে না আসলে এইভাবে, জামাত তো এইভাবে সদস্য নিতে পারে না, হয়তো প্রার্থী নিতে পারবে আমরা জানি না, কিন্তু জামাত তো তাদেরকে সদস্য করতে পারবে না, তাদের দলে এইভাবে সদস্য হওয়ার নিয়ম নাই। কিন্তু যেটি ঘটবে সেটা হলো তারা যদি পুরনো রাজনৈতিক দলের আশ্রয়ে যান তাহলে তারা নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন সেটা ভুল হয়ে যাবে। তারপরে তারা যে এতদিন সমালোচনা করেছেন বিভিন্ন জায়গাতে তরুণরা,
যে এই পুরনো দলগুলি বাংলাদেশের এরকম অবস্থা বানিয়েছে, বাংলাদেশের আজকে যে পরিস্থিতি এর জন্য পুরনোরা দায়ী, আন্দোলনে প্রবীণরা ছিল না, আন্দোলনে প্রৌঢ়রা ছিল না, আমরাই ছিলাম, এরকম তারা বলেছেন। এই সব দূর হয়ে যাবে। মনে হবে যে শেষ পর্যন্ত তারা টাইটানিকে উঠে পড়লেন, কারণ টাইটানিকই সবচেয়ে বড় জাহাজ। হ্যাঁ, যদিও তারা সবসময় বলেছেন টাইটানিক ডুবে যাবে। তো এই জন্য এটা ঠিক হবে না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, এনসিপি 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে, আপনারা তাদের সঙ্গে একটা জোটেও আছেন, সমন্বয়টা কিভাবে করছেন, আর এই দুই উপদেষ্টার গন্তব্য নিয়েও যদি বলতে চান। ধন্যবাদ। দুই উপদেষ্টার ব্যাপারে আমি যেটা বলি যে মানে পদত্যাগ করেছেন, এটা আমি সাধুবাদ জানাই প্রথমত। কারণ টোটাল বিষয়টাই কিন্তু একটা অপরিকল্পিত বা একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনার মধ্য দিয়েই তারা কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছেন। এখন তারা যে এই চেয়ার ছেড়ে এসে রাজনীতিতে আবার নামছেন, রাজনীতির কঠিন জায়গায় এসে আবার দাঁড়াচ্ছেন, এটা আমি মনে করি, আমি তাদেরকে ওয়েলকাম করি। দেখেন, তুষার ভাই যে দৃষ্টি থেকে দেখেছেন, এটা আমি মনে করি সঠিক, একটা অভিভাবকত্ব সুলভ জায়গা থেকে। কিন্তু আপনি যদি ওই দিক থেকে দেখেন যে বাংলাদেশের, কারণ তাদের তো নির্বাচনে খুব ভালো অনেক বড় অফার আছে, বিষয়টা এমন না। তারা চাইলে আরো 2 মাস কিন্তু এই উপদেষ্টা পদে থাকতে পারতেন, মানে ক্ষমতা ভোগ করার সুযোগ আছে। ক্ষমতায় থাকার, ক্ষমতা ভোগ তো 2 ধরনের হতে পারে, একটা কর্তৃত্ব থাকা, মানে দায়িত্বে থাকার সুযোগ আছে। তো সেটাকে তারা যে মানে অতিক্রম করে আবার কঠিনের বেছে নিলাম, সেই পথে যে আসলেন, এই জন্য তাদেরকে স্বাগত। দ্বিতীয় হচ্ছে যে তারা কোথায় যাবেন। আমি মনে করি যে প্রথমত হয়তো আসিফ চেষ্টা করবেন স্বতন্ত্র থাকার জন্য, স্বতন্ত্র আকারে ইলেকশন করার জন্য, এবং যদি হতে পারে, এমন হতে পারে আমাদের জোটেও আসতে পারেন বা এনসিপি সাথে আসতে পারেন। মাহফুজের বিষয়টা, মাহফুজ যেহেতু আগেও একটা মানে দলের উপদেষ্টা আকারে ছিলেন, উপদেষ্টা ক্যাটাগরিতে ছিলেন, আমার কাছে মনে হয় যে মাহফুজেরও ঘুরে ফিরে এনসিপিতে আসা উচিত, কারণ অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার তো বাস্তবতা নাই। এবং নতুন রাজনীতির যে কথা আমরা বারবার বলছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কাজটা কিন্তু এখনো শুরুই করা যায় নাই। কারণ আমরা বললাম তো, আমরা প্রতিদিনকার একটা ব্যস্ত মানে সংগ্রামের মধ্য দিয়ে সময়টা কেটে গেছে। ফলে যতই সমালোচনা হোক, আমরা প্রত্যাশা করি যে তারা এসে তাদের সমালোচনাগুলোর জবাব দিবেন। তারা এসে যদি তাদের কোনো ভুল ত্রুটি করে থাকেন, সেটার জন্য মানুষের কাছে তারা নমনীয়তা দেখাবেন, এবং আলটিমেটলি নতুন রাজনীতিটাকে দাঁড় করানোর জন্য তারা চেষ্টা করবেন। তারা কি কোনো হিসাব প্রকাশ করবেন আপনার মনে হয় এতদিনে তাদের আয় ব্যয়? আজকে তো আমি শুনেছি যে আসিফ তার একটা হিসাব দিয়েছেন, মানে তার কার্যক্রমের একটা বিবরণ দিয়েছেন, সে কি কাজ করেছে, উন্নয়ন কাজ কি হয়েছে, এগুলোর একটা হিসাব। তার নিজেরও মনে হয় একটা অ্যাকাউন্ট সে প্লেস করেছে। আমি যতটুকু শুনেছি যে তার পাসপোর্ট সারেন্ডার করেছে, কূটনৈতিক পাসপোর্ট, এবং তার হিসাবও একটা দিয়েছে তার সম্পদের। এনিওয়ে, আমি আমার ভুলও হতে পারে, তো আমি মনে করি দেওয়া উচিত, দিলে তো ভালো। এটা একটা নতুন যাত্রা, নতুন মানে উদাহরণ হয়ে থাকবে। আর আপনি যে 125 আসনের কথা, আমরা কিন্তু এর আগে 108 আসনে প্রার্থী দিয়েছি। আচ্ছা। আর এনসিপি 125 আসনে আজকে প্রার্থী দিয়েছে। আমাদের যেটা হবে যে আমরা এখন এই 2 প্রার্থী, তারপর আমাদের তো আরও দল নতুন করে যুক্ত হবে বা রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, আমরা একটা কমিটি করব ইমিডিয়েটলি। কমিটি করে তারাই যাচাই বাছাই করে এক ধরনের সমন্বিত একটা জোটগত, আপনাদের এই 3 দলের বাইরে আরো দল আপনাদের সাথে, আরো দল, নানা ধরনের আলোচনা আছে, আগে থেকে আলোচনা ছিল। তো আমরা আশা করছি যে জোটের পরিসর বাড়তে পারে আর কি। জোটের পরিসর বাস করে। আমি আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাই, এই তফসিলের পর্যন্ত হচ্ছে পদত্যাগ তফসিলের সাথে সাথে কার্যকর হবে, এটা কি যে তফসিল ঘোষণা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের পরিস্থিতি একটু অন্যরকম হবে, এরকম কোনো হিসাব করছেন কি ওনারা, যে ওনাদের এখন প্রটোকল আছে আর তফসিল ঘোষণা হলে একটু পরিস্থিতি অন্যরকম হতে পারে? আমার সেটা মনে হয় না, বরং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তো আসলে যেটি হবে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে, এবং নির্বাচনের তো পুরো রোডম্যাপটা আমরা পেয়ে যাব, যে কতদিনের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কবে প্রত্যাহার, কবে মনোনয়নপত্র ফাইনালাইজড হবে, কতদিনের প্রচারণা, এই সব কিছু তো তখন আমরা জেনে যাব। ফলে আমার ধারণা যে তারা ওই ম্যাক্সিমাম টাইমটুকু পর্যন্ত, যাতে একেবারে যতটুকু সময় নির্বাচনের জন্য তফসিলের পরে পাওয়া যাবে পুরোটাই তারা চাচ্ছে। এটা খারাপ কিছু না, তবে আবার এটাও ঠিক যে যতটুকু সময় পর্যন্ত নির্বাচনে অংশ নিলে দায়িত্বে থাকা যায় ততটুকুই আবার তারা থেকে নিলেন। তার মানে তারা এই পুরো আন্দোলনের ডে 1 থেকে
মানে দায়িত্ব পরিবর্তনের 5ই আগস্টের ডে 1 থেকে একেবারে তফসিল পর্যন্ত পুরো সময়টা তারা আন্দোলনের গাছে ছিলেন। এখন আন্দোলনের তলায় এসে, গাছের তলায় এসে বাকিটা কুড়াচ্ছেন। জি, ধন্যবাদ দুজনকে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক, একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। 5 আগস্টের পর এখন যে সময়টি চলছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই সময়টিতে দেখা যাচ্ছে এবং বলাও হচ্ছে যে জামায়াতের সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে এখন। এই নির্বাচনী প্রচার প্রচারণা সহ তাদের যে নানা কৌশল, সেগুলো মানুষজন দেখছে, মানুষের কাছে যারা যাচ্ছেন অনেক বিষয় সমালোচিত হচ্ছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কথা বলেছেন যে জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে এটা আল্লাহ ভালো জানেন। তাদের মুখে বিপ্লব, অন্তরে আওয়ামী লীগ। এই কথাগুলো যেমন এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন বলেছেন, বিএনপির যারা মাঠ পর্যায়ে দৌড়াদৌড়ি করছেন কিংবা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তারাও বলছেন। আব্দুল নূর তুষার, আপনি কি দেখছেন? বাংলা ভাষায় মিষ্টি দিয়ে অনেক প্রবাদ আছে, তার মধ্যে একটা আছে মিষ্টি কথায় চিড়া ভেজে না। তো রাজনীতিতে মিষ্টি কথা বলেন রাজনীতিবিদরা, কিন্তু সেই মিষ্টি কথার পেছনে কিছু যুক্তিতর্ক থাকতে হয়। তো জামায়াত ইসলাম মিষ্টি কথা বলছে কিনা জানি না, তবে নারীদের উদ্দেশ্যে তারা বেশ কিছু মিষ্টি কথা বলেছেন, যেমন নারীরা রানী, নারীরা কাজ করবেন না, 5 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা এমনি এক্সট্রা বেতন পেয়ে যাবেন, এরকম কথাবার্তা তারা বলেছেন। সেটা হয়তো খুবই মিষ্টতা সম্পন্ন কথা, কিন্তু নারীরা সেটা যে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন সেটা আমরা দেখছি না। আর জামাতের পক্ষে অন্তরে আওয়ামী লীগ হওয়া সম্ভব না, এটা একেবারেই সম্ভব না। জামাতে ইসলাম কোনোভাবেই অন্তরে আওয়ামী লীগ হতে পারবে না। আজকে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার খুলনায় বলেছেন, স্বাধীনতার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন করেনি জামায়াত। স্বাধীনতার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন করেনি জামায়াত। উনি সংখ্যালঘুদেরই একটি আসলে সংখ্যালঘুদের উপরে কে নির্যাতন করেছে এই দায়িত্ব তো কেউ নেয় না। রাষ্ট্র কিংবা সরকারের উচিত ছিল কারা আসলে নির্যাতক তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি বিধান করা। যারা সংখ্যালঘু হিসেবে আমরা বলি, আর যদিও আমি এই টার্মটার খুবই আপত্তি করি, একটা গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু আর সবাই সমান নাগরিক। এখানে আবার কার সংখ্যা সনাতন ধর্মাবলম্বীদের বোঝাতে চায়, কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি, এটা আমাদের পারিপার্শ্বিকতার কারণে শব্দটা ব্যবহৃত হয়। আমি নিজে এই শব্দটা পছন্দ করি না। কিন্তু তাহলে নির্যাতনগুলি কারা করেছিল, কারা আক্রমণ করেছিল, কারা মণ্ডপ পুড়িয়ে দিয়েছিল, কারা ভয় দেখিয়েছিল? মেনে নিচ্ছি যে ওনারা করেন নাই, না উনি তাহলে উল্লেখ করে বলেছেন যে স্বাধীনতার পর, তাহলে স্বাধীনতার সময় করেছেন কিনা সেটা অবশ্য উনি ব্যাখ্যা করতে পারবেন। তখন কি শুধু লঘুর উপরে করেছেন? মুসলমান হত্যা হয় নাই? প্রচুর মুসলিম হত্যা হয়েছে। আমাদের বীরশ্রেষ্ঠ সবই তো মুসলিম। তো আমাদের এইখানে কি বীরশ্রেষ্ঠরা মারা যান নাই? কারা তাদেরকে মারলো? পাকিস্তানের সেনাবাহিনী মেরেছে, ভালো কথা, কিন্তু মৃত্যুর পরিবেশ তৈরি করার জন্য তো তাদের সঙ্গে তাদের দোসররা ছিল। তো আমাদের বুদ্ধিজীবীদেরকে যে রাতের বেলা তুলে নিয়ে যাওয়া হয়েছে এই ডিসেম্বর মাসের 14 তারিখ, কারা তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল? একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে, এমনকি বুদ্ধিজীবী যারা তাদের পরিবারের সাক্ষী আছে যে তারা দেখেছেন কে বা কারা নিয়ে গিয়েছে। তো তারা করেন নাই, এটা তারা দাবি করতে পারেন। কোনো অন্যায়কারী তার অন্যায় স্বীকার করে না। আর অনেকেই তো এখন এই দলে আছেন যারা সেই সময় জন্মান নাই, তারা বলতে পারেন যে আমরা করি নাই। কিন্তু দল হিসেবে অবশ্যই অত্যাচারের কিছু দায় দায়িত্ব নিতে হবে জামায়াত ইসলামকে। জি, ধন্যবাদ আপনাকে। মিষ্টি কথা তো আপনিও খেয়াল করছেন নিশ্চয়ই। আমিও মিষ্টি করে বলেছি, জি, মানে আমিও বেশ মিষ্টি করে বলেছি। এত মিষ্টি করে বলা উচিত না, কিন্তু একটা মিষ্টতার আবহ তৈরি করার আমরা চাই, যে একটা মিষ্টি কথার মধ্যে দিয়ে সত্যি কথাগুলো উচ্চারিত হোক। না, কথা মিষ্টি হয় তো ভালো, তিক্ত কথা তো ভালো না। এখানে আমি একটু বলি, জামাত যেই ফিলসফিতে বিশ্বাস করে, মানে ইসলামিক আইডিওলজি যেটা আছে, সেটাতে কিন্তু ফিলোসফিক্যালি বা হিস্ট্রিক্যালি একটা পজিশন আছে, সেটা হচ্ছে মক্কি যুগ এবং মাদানী যুগ। আপনারা শুনেছেন কিনা? ছোটবেলায় আমরা ইসলামিক সূরার ভাগে আমরা পেয়েছি যে সাধারণত বলা হয় মক্কি যুগ হচ্ছে অত্যন্ত কঠিন একটা যুগ, মানে সেখানে নির্যাতন নিপীড়ন যুগটা। আর মাদানী যুগটা বলা হয় যে বিজয়ের যুগ। মানে মাদানী যুগ আর মাদানীর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি এটাকে বলেন কষ্টের সময়, আর মাদানী যুগটাকে বলা হয় মানে বিজয়ের সময়। তো জামাত কিন্তু একটা দীর্ঘ সময় কিন্তু এই কষ্টকর সময় পার করেছে, গত 15 বছর বা আরও এর আগেও বিএনপির সাথেও সে একটা খারাপ সময় পার করেছে। সেই হিসাবে যদি আপনি এখন জামাতকে দেখেন, আপনি যেটা একটু আগে বললেন যে জামাত একটা ভালো সময় পার করছে,
এটাকে আপনি জামাতের ফিলোসফিক্যাল টার্মে, জামাতের মানে হিস্ট্রিক্যাল ইভেন্টের মধ্যে দিয়ে আপনি এটাকে মাদানী যুগ বলতে পারেন। কারণ এখন জামাত সব জায়গায় অবাধ বিচরণ করতে পারছে, নির্বাচন করতে পারছে, তারপরে তার প্রশাসনিক জায়গায় বিভিন্ন জায়গায় তার কর্তৃত্ব, তার অবস্থান আছে। আপনি দেখবেন জামাতের আমি এখন কোথাও বক্তব্য দিতে গেলে মানে 50, 60, 100, 150 ক্যামেরাও আমি দেখেছি। জামাতের প্রার্থী হচ্ছে এসপিডিসি কে বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন। হ্যাঁ, না ওইটা তো আছে, এটা তো সামাজিক ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি প্রোটোকল, জামাতের আমির প্রোটোকল পাচ্ছে, হেলিকপ্টার করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রোটোকল পাচ্ছেন, মিডিয়া কভারেজ পাচ্ছেন, পত্রিকার ফার্স্ট পেজে ওনার ছবি যাচ্ছে, টেলিভিশনের মানে নিউজ ওনার কথা যাচ্ছে। এটা আমি ওই অর্থে বলছি যে জামাতের ওই হিসাবে এখন একটা মাদানী যুগ চলছে। তবে মজার ব্যাপার কি জানেন, ইসলামিক হিস্ট্রিতে কিন্তু মক্কি যুগ থেকে যখন মাদানী যুগে টার্ন করে, ওই কিন্তু আর মক্কি যুগ ফিরে আসে না। মানে তার বিজয়ের পরে আর পরাজয়ের জায়গাটা, মানে ওই কাঠিন্যটা আর ফিরে আসে না। কিন্তু জামাতে কিন্তু এটা বারবার এসেছে। জামাত বহুবার মক্কি যুগ থেকে মাদানী যুগে গিয়েছে, মাদানী যুগ থেকে আবার তার মক্কি যুগ ফিরে আসছে। আপনি যদি দেখেন জামাতের দুজন মানে নেতা তো মিনিস্টার ছিলেন, মানে মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ সাহেব, ওনারা মিনিস্টার ছিলেন। তার মানে কি মন্ত্রী ছিলেন, এটা তো মাদানী যুগে ভালো সময় ছিল, ভালো সময়। ওনারা তখন প্রোটোকল পেয়েছেন, তখন তো টেলিভিশনে প্রতিদিন ওনাদেরকে দেখানো হয়েছে। এরপরে আবার কি আসলো, ডার্ক পিরিয়ড চলে আসলো, ওনাদের একদম জেলখানায় গিয়ে ফাঁসি পর্যন্ত বরণ করতে হয়েছে। জামাতের কিন্তু এই জিনিসটা বিবেচনায় নেওয়া উচিত যে আমাদের প্রফেটের হিস্ট্রিতে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রিতে ওনার কিন্তু মক্কি যুগের পরে যখন মাদানী যুগে এসেছেন, ওটা শুধু ফ্লারিশ করেছে, ওটা আর মানে ওনার আর পেছনে আসেনি, মানে মক্কি যুগটা আর ফিরে আসে নাই। কিন্তু জামাতের এই ইন্টারপ্রিটেশন আপনি দেখেন, জামাতের কিন্তু বেশ কয়েকবার, ইভেন 71 সালেও জামাতের কিন্তু একজন মিনিস্টার, একজন বা দুজন মিনিস্টার ছিলেন। তাইলে ওই সময় থেকে আবার খারাপ দিক আসছে, আবার ভালো হয়েছেন, আবার খারাপ দিক আসছে। কেউ কেউ এখন বলেন যে জামাতের এই যে এত ভালো দিক না, এটা কিন্তু আবার তার জন্য বিপদ ডেকে আনতে পারে, মানে আবার পতন ডেকে আনবে আবার তার জন্য। এটা আপনি মিশরে দেখবেন একই ঘটনা ঘটেছে, মালয়েশিয়ায় দেখবেন। তারপরে কি মানে রাজনৈতিক ফিলোসফিতে মানে কোন রকম ভুল আছে কিনা তারা যেভাবে বলেন, এটা একটা তো বিবেচনায় দেখতে হয়। যে কোনো রাজনীতির একটা পর্যালোচনা করতে হয় না। যে কোনো, যেমন আওয়ামী লীগ ধরেন বাকশাল করেছে, বাকশালের পর আওয়ামী লীগের পতন হয়ে গেছে, এরপর আওয়ামী লীগ আবার ধীরে ধীরে জেগে ভুল, সে আবার বাকশালে গেছে, সেই বাকশালে গিয়ে আবার তার তো পতন হয়ে গেছে। তাহলে নেক্সট আওয়ামী লীগ যারা আসবে তাদের তো ভাবতে হবে যে আমার রাজনীতির ইতিহাস কি। জামাতও যদি তার এই 50-52 বছরের ইতিহাসে দেখেন 71 থেকে 75 বা 78 পর্যন্ত তার একটা কঠিন সময় গেছে। এরপরে তার আবার বিকাশ ঘটে সে এটাকে এই মেইন স্ট্রিমে পলিটিক্স করতে করতে আওয়ামী লীগের সাথে একবার তার এলাই হয়েছে, বিএনপির সাথে তার এলাই হয়েছে। তারপরে সে 91-তে সে পার্লামেন্টে একটা ভালো, এর মধ্যে 86 ইলেকশন করেছে, সে 86-তে প্রথম সে 10টা সিট জিতেছে। এরপরে 91-তে এসে তার উত্থানটা ঘটেছে এবং এটা আস্তে আস্তে 2001-এ একেবারে সে সরকারেই অংশীদার হয়ে গেছে। এরপরে কি হলো, 96-এর পরে একটা একেবারেই জামাতের উপরে কঠিন অত্যাচার নেমে এসেছে। এবং আপনি প্রতিষ্ঠানগুলোতে দেখবেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে অনেকে মনে করেন যে ডাকসুতে জিতছে, চাকসুতে জিতছে, এটা কিন্তু 90-এর দশকেও কিন্তু তুষার ভাই বলতে পারবেন অনেক মেডিকেল কলেজ, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু শিবির জিতেছে, কিন্তু প্রচুর মানে ইউনিভার্সিটিগুলোতে। এখন কথা হচ্ছে তার হিস্ট্রিতে, তার পলিটিক্সে তার এই ভাবনাটা আছে কিনা যে কেন আমার যখনই একটা ভালো দিন আসে সেটা আবার কেন খারাপের দিকে চলে যায়, এবং সে খারাপ থেকে আমি আবার যখন ভালো আসি। আমি দেখেন গত বেশ কয়েকবার থেকে আমি বলছি, এই যে বিএনপি জামাতের, আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। কেন বলি আমি আপনাকে, দেখেন বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে, সরকার গঠন করেছে, আবার তারা বিরোধী লিপ্ত হয়েছে, আবার তারা ভুল থেকে শিখে আবার ঐক্যবদ্ধ হয়েছে। এবারে এই বিজয়ের পরে 5ই আগস্টের পরে তারা অতীতের ব্যথা বেদনা সব ভুলে এখন আবার বিরোধী লিপ্ত হয়েছে, এবং প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপি জামাতের টুকটাক গন্ডগোল মারামারি হচ্ছে। এবং আমার ধারণা যে ইলেকশনের পরে এটা আরো বাড়বে, কর্তৃত্ব নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে এটা অনেক বাড়বে। এখন তো ধরেন একটা মধ্যবর্তী সরকার আছে, মানে একটা অন্তর্বর্তী সরকার আছে বলে সেটা অত প্রকট হচ্ছে না। যখন বিএনপি ক্ষমতায় চলে আসবে তখন প্রকট হবে। এবং আমি তো এটা বলেছি, আজকেও বলছি আপনাকে সাক্ষী রেখে, যে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করে শেষ পর্যায়ে এসে করেছে না, শেষ পর্যায়ে কিন্তু সে ভুলভাবে নিষিদ্ধ করেছে। ভুলভাবে মানে কি, সে তো চেয়েছে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে নিষিদ্ধ করতে, সেটা সে করতে পারে না বা করে নাই। সে করেছে কি, মানে এক্সিকিউটিভ অর্ডারে করেছে, সন্ত্রাস দমন আইনে করেছে। আমার ধারণা বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি কিন্তু এই
যুদ্ধাপরাধ বা যে মানে বিশেষ মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, এটার মধ্যে দিয়ে সে জামাতকে নিষিদ্ধ করতে পারে। এটা আমার আশঙ্কা, কারণ যে বিরোধটা এখন চলছে। আর যদি বিএনপি ক্ষমতা না আসে, জামাত লেট কোনো গভর্নমেন্ট আসে, তাহলে আমি মনে করি এইটা মানে এটা আরো জটিল পরিস্থিতির দিকে যাবে। তখন আওয়ামী লীগ, বিএনপি, তারপর আন্তর্জাতিক শক্তি টক্তি সব এক হয়ে যেতে পারে, এটা আমার ধারণা। জি, ধন্যবাদ আপনাকে। আবারও বিরতির সময় হয়েছে, ফিরে এসে কথা বলতে চাই যে নির্বাচনে প্রার্থী দেওয়া হচ্ছে, যেই হিসেবে যেই সংখ্যানুপাতে নারী প্রার্থী দেওয়ার কথা, সেটি দেয়া হচ্ছে কিনা, কি খোঁজ খবর রাখছেন আমাদের আলোচকরা, একটু সেটি জানার চেষ্টা করব। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে। বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করছেন, যেখানে কথা ছিল যে 5%, 15% নারীর কথা বলা হয়েছে জুলাই সনদে। তো চূড়ান্ত মনোনয়নে অন্ততপক্ষে 5%-এর বেশি থাকবে, এমনটি বলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আসলে কি আছে, একটু আমাদের যারা আছেন অতিথি তাদের কাছ থেকে জানতে চাই। আব্দুল নূর তুষার ভাই, জামায়াত প্রার্থী ঘোষণা করেছে, বিএনপি ঘোষণা করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও করেছে। নারী প্রার্থীর বেলায় তাদের যে কথাবার্তা, সেগুলোর সাথে ঘোষণার মিল পাচ্ছেন কিনা? না, ঘোষণার মিল পাওয়া যাবে না, এটা কিন্তু বাস্তবতা। এই জন্য যে আমাদের এখানে সরাসরি রাজনীতিতে যুক্ত এবং এলাকাতে একটি নির্বাচন করে জিতে আসার মতো নারী প্রার্থী কম। এটা ঐতিহাসিকভাবেই কম, এখনো কম। এটা হয়তো ধীরে ধীরে আরো বাড়বে, আমরা আশা করতে পারি, কিন্তু এই মুহূর্তে তো বাস্তবতা সেটা সমর্থন করে না। দলগুলি তো নির্বাচনে জিততে চায়, ফলে জেতার মতো প্রার্থীকে তারা দিবে। সেখানে জোরপূর্বক নারী প্রার্থীকে সরাসরি নির্বাচনে দিতে হবে, এই চাপ সৃষ্টি করাটা ঠিক না। কারণ নারী প্রার্থীর বিরুদ্ধে কি সব জায়গাতে নারী প্রার্থী দাঁড়াবেন? যে এলাকাতে শক্তিশালী নারী প্রার্থী আমার আছে, সেই এলাকাতে হয়তো আরেকজন শক্তিশালী নারী প্রার্থী নাই, ফলে ওইখানে দেখা গেল আরো শক্তিশালী পুরুষ প্রার্থী এসে হাজির হলো, ফলে এইটা সমান সমান হতে আরো সময় লাগবে। আরেকটি বিষয় হচ্ছে, জুলাই সনদে বলা হয়েছে যে ভবিষ্যতে যখন সংসদ হবে, সেই সংসদে প্রথমে 5%, তারপরে বাড়তে বাড়তে একসময় 33% নারী সদস্য রাখা বাধ্যতামূলক হয়ে যাবে ডিরেক্ট নির্বাচনের মাধ্যমে। কিন্তু সেটাও কতটুকু বাস্তবসম্মত, এটা আসলে আমরা জানি না। আর এই মুহূর্তে নারী প্রার্থী তারা যে দিবেন, দলেও এত নারী সদস্য নাই, বিশেষ করে ইসলামী দলগুলিতে তো এত নারী সদস্য নাই। না, নারী সদস্য আছে তাদের, এত নাই, মানে ইলেকশন করার মতো নারী সদস্য তাদের নাই। তারা কি দিবেন কিনা ভোট করতে, সেটা তো বিষয়। কিন্তু মানে নির্বাচন করার মতো এত শক্তিশালী নারী সদস্য নাই। যেমন আপনি দেখবেন যে তাদের জনসভাগুলিতে তো এরকম নারী বক্তারা বক্তৃতা করেন না। তো বড় নেতা হতে গেলে তো নারীদেরকে বক্তৃতা দিতে হবে, নারীদেরকে নিজস্ব রাজনীতি করতে দিতে হবে, মানে কারো নিয়ন্ত্রণে না। যেমন একজন পুরুষ রাজনীতিবিদ তাদের দলগুলিতে যেভাবে নিজের ইচ্ছা মতো দিনে রাতে যখন খুশি তখন যেতে পারছেন, কাজ করতে পারছেন, সেই স্বাধীনতা তো তাদের দলীয়ভাবেও নাই, পারিবারিকভাবেও নাই। আমার কাছে মনে হয় যে নারীদের জন্য ইসলামী দলে থেকে রাজনীতি করা একটু কঠিনও। আবার উল্টা দিকে দেখেন, এনসিপিতে নারী প্রার্থী, তারা বেশ কিছু নারী প্রার্থী দিয়েছেন। লক্ষ্য করলে দেখবেন যে যারা নারী প্রার্থী সব কেস পরে, আপনি দেখবেন যে অধিকাংশ কেস পড়বে এখন। কেন? কারণ এই যে হাঁটাহাঁটি করবে, দৌড়াবে, এই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি, এটার জন্য তারা দেখবেন জিন্স পরবে, কেস পরবে, কারণ রাজনীতি করতে হবে। ইসলামী দলে কি আপনি সেই রকম পোশাক পরে নারীরা বেরোতে পারবে? পারবে না। ফলে কিছু সমস্যা আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। বাস্তবতা এখনো সরাসরি নির্বাচন করে অনেক নারী প্রার্থী জিতে আসার পক্ষে, মানে কাগজের সাথে বাস্তবতা এখনো মিল না, এখনো মিলবে না। আমাদের সামাজিক অবস্থা এটা মিল নাই। আপনি বলেন, এখন তো অনেক মোটর রিক্সা চালু হয়েছে, কিন্তু নারীরা যেভাবে স্কুটি চালায়, ব্যাটারি রিক্সা থেকে আপনি নারী ড্রাইভার দেখেন? এটা আসলে অটোমেটিক্যালি এটা হচ্ছে না। আপনি দেখবেন যে যারা পাঠাও চালায়, এখানে কি প্রচুর নারী পাঠাও চালক আছেন? নাই। কিছু কিছু পেশা আছে, এইসব জায়গাতে আমরা নারীদেরকে এখনো ঠিক দেখতে চাই না। কেন চাই না জানি না, বা নারীরাও হয়তো এই পেশাগুলি ওইভাবে পছন্দ করেন না। আবার দেখবেন সংবাদ পাঠক এবং পাঠিকা, তাই না? তো এখানেও দেখবেন যে আপনি নারী অনেক বেশি, পুরুষ আবার কম। এমনকি এখন উপস্থাপনাও, নিয়মিত যে অনুষ্ঠানগুলি টিভি চ্যানেলে উপস্থাপিত হয়, বিশেষ করে বিনোদন টিভি চ্যানেলগুলিতে, আপনি দেখবেন যে পুরুষ উপস্থাপক নাই, প্রায় বলতে গেলে মানে অতি অল্প। তো এই বিষয়গুলি একটা ট্রান্সফরমেশন হচ্ছে কোনো জায়গাতে, এবং এটা সমাজ নিজের মতো করে করছে। ডাক্তারিতে গাইনোকোলজিস্ট এত নারী, হ্যাঁ, কিন্তু অর্থোপেডিশিয়ান এত নারী নাই। হাড্ডির চিকিৎসা নারীরা করতে চান না, তো বা অ্যানেস্থেসিওলজিস্ট অনেক কম নারী। তার মানে এটা
কাগজের সাথে মিলবে না, কাগজের সাথে বা আমাদের চাহিদার সঙ্গে আমাদের কথাবার্তার সাথে মিলবে না। মঞ্জু ভাই কিছু যুক্ত করতে চাইলে 2 মিনিট সময় পাবো। না, আমরা আমাদের 108 জন প্রার্থীর মধ্যে আমরা 4 জন নারী প্রার্থী দিয়েছি। সেখানে আপনার 8 জন অ্যাপ্লাই করেছিল, 8 জনের মধ্যে আমরা 4 জনকে যোগ্য মনে করেছি, তাদেরকে দিয়েছি। এনসিপি আজকে যেটা করেছে এটা অনেক বেটার আমি মনে করি। তারা 125 জনের মধ্যে তারা 14 জন নারী প্রার্থী দিয়েছে। বিএনপি কিন্তু সেই হিসাবে কম দিয়েছে, বিএনপির কাছ থেকে আরো প্রত্যাশা ছিল বেশি, কারণ বিএনপি বড় দল 243টা আসনের প্রার্থী দিয়েছে, সেখানে তাদের নারী প্রার্থী সম্ভবত 10 জন বা 12 জন এরকম। বিএনপিতে তো নারী সাবেক এমপিও আছে। হ্যাঁ, এমপিও আছে। যাই হোক, কিছু তুষার ভাই যেটা বলেছেন, ইসলামিক দলগুলো, যেমন ইসলামিক দলের মধ্যে জামাতেরই সবচেয়ে বেশি সক্ষমতা আছে, কারণ জামাত বলেছে তাদের প্রায় 50% নারী সদস্য আছে তাদের। কিন্তু আমরা দেখলাম তারা কিন্তু অনেক ইনক্লুসিভ ফর্মে যাচ্ছে, যেমন একজন সনাতন ধর্মাবলম্বী একজন প্রার্থীকে তারা দিয়েছে, কিন্তু তাদের কিন্তু অনেক নারীকে তারা দিতে পারতো। তাদের তো এক্স এমপিও আছে নারী, তাদেরকে তারা প্রার্থী দেয় নাই। এখন তুষার ভাই যেটা বলেছেন, আমরা কিন্তু ঐকমত্য কমিশনে 100 নারী আসন আলাদা করে রাখার আমরা আলোচনা তুলেছিলাম এবং আমরা এগ্রিও করেছি সবাই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা দেখছি যে এটা খুব জটিলতা তৈরি হচ্ছে, এটার কোনো স্কোপ আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে এটা কি মানে 3টা আসন মিলে একটা নারী আসন হবে, নাকি এটা চক্রাকারে ঘুরতে থাকবে, এটা নিয়ে অনেক আমরা কাজ করেছি, হয় নাই শেষ পর্যন্ত। এইটা তুষার ভাই যেভাবে বলেছেন, আমি তুষার ভাই অনেক সাহসী কথা বলেছেন, বলা খুব কঠিন। আমাদের দেশে নারীদের অনেক সুযোগ সুবিধা কম, কারণ দেখেন একটা নারীর নিরাপত্তা নাই, রাস্তায় বেরোনো একটা, এখন আমরা এই যে এখান থেকে টকশো করে রাত 1টা বাজে 2টা বাজে যাচ্ছি, একজন নারীর পক্ষে যাওয়া কঠিন। আমাদের দলের একজন নারী নেত্রী আছে, তাকে আমি যখন রাত 11টায় টকশো আসতে বলি, সে চিন্তা করে যে তার 2টো বাচ্চা আছে, তাকে সে কিভাবে সামলাবে। কারণ সে প্রায় সময় বেশি রাত্রে হলে সে বলে যে না, আমি টকশোতে যেতে পারবো না। তাহলে দেখেন, এই যে আমাদের নারীদের মানে ঘরোয়া সাপোর্ট, রাস্তাঘাটে নিরাপত্তা, সে পরিবেশ আমরা করতে পারিনি, মানে একটার সাথে একটা রিলেটেড আর কি। আপনি শুধু বিচ্ছিন্নভাবে একদিকে বাড়াই দিবেন, সেটা হবে না। তো এটা একটা হতে পারে যে বিভিন্ন, যেমন আমাদের গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে নারী বেশি, তারপর আপনি দেখবেন যে আমাদের রিসেপশনে নারী বেশি। কেন? কারণ নারীরা রিসেপশন ভালো মেনটেন করতে পারে, টেলিফোন অপারেটর নারী বেশি, তারা ভালো করতে পারে, এটা সময় লাগবে, আরো সময় লাগবে। আমার কথা হচ্ছে যে একই সাথে প্রেশারটা রাখতে হবে, মোটিভেশনটা রাখতে হবে, আবার স্কোপও তৈরি করতে, নারীদের জন্য অফিস বান্ধব হতে হবে। আমাদের অনেকে নারী এমপ্লয়ি নিতে চায় না, যে তাকে 6 মাস ছুটি দিতে হবে, তার ওই যে ম্যাটারনিটি লিভ দিতে হবে বহু জায়গায়। এবং আপনি দেখবেন একটা গবেষণায় আমি দেখেছি যে ম্যাটারনিটি লিভের পরে নারীরা কাজে ফিরে আসে সংখ্যা কমে যায়, এই লিভে গিয়ে অনেকে চাকরি ছেড়ে দেয়। তো এই নানা ধরনের প্রবলেমগুলো আমাদের রাজনীতিতে তো আরো অনেক কঠিন। রাজনীতিতে এত স্ক্যান্ডাল, এত মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়, নারী কর্মীদের রাজনীতি করা তো অনেক কঠিন। আমাদের অফিসে 2টা ওয়াশরুম আছে, আমরা একটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম, নারীদের জন্য একটা ডেডিকেটেড করতে, কিন্তু দেখা যায় যে নারী কর্মী তো কম, সংখ্যা কম। তো নারীরা যখন থাকে না, পুরুষরা আবার যখন প্রেশার বেশি থাকে তারা সেটা ইউজ করে, কিন্তু পরে ওইটা আর নারীদের উপযোগী থাকে না। তো এই ধরনের অনেক আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনে, হাইওয়েগুলোতে দেখেন নারীদের জন্য কোনো ব্যবস্থা নাই। মানে হচ্ছে মানে কর্মক্ষেত্র বলে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখন যেমন কম আছে, পরিবেশও আমরা সেরকম করতে পারি। এটাকে ফ্যাসিলিটেট করার জন্য ওভারঅল সবাইকে একসাথে কাজ করতে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের আয়োজনে উপস্থিত হয়ে। দর্শক, আজকের আয়োজন এখানে শেষ করব। কাল তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সবার নজর সেদিকেই থাকবে। হয়তো কালকে রাতের আলোচনায় নির্বাচন নিয়ে আরো বিস্তার আলোচনা হবে। ভালো থাকবেন সবাই।